এই যে বন্ধুরা, আমি মেহের। আমাদের ভালোবাসা ছোঁয়া চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প পড়তে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। টায়ারের তীব্র ঘর্ষণের শব্দে প্রবল হুঙ্কার ছড়িয়ে চলন্ত ইঞ্জিনটা থমকে যায়। চোখ ঝলসানো দুটো হেডলাইটের আলোয় ভীতিগ্রস্ত পাখির ডাকগুলো চারধারে মিলিয়ে যাচ্ছে। নিশাচরের মতো শান্ত স্তব্ধ পরিবেশে কতক্ষণ ওভাবে কান চেপে চোখ খিচে দমবন্ধ অবস্থায় ছিল তা নিজেও জানে না ফিহা। বুকের ভিতরে অসহ্য কাঁপন, মাথার ভিতরে মাইগ্রেনের পীড়া। অটলভাবে দাঁড়িয়ে থাকলেও থরথর করে সারা শরীর কাঁপছে। ভয়ে যন্ত্রণায় তুমুল আতঙ্কে চোখ খুলে সামনে তাকালে কয়েক সেকেন্ড হেডলাইটের আলোর সাথে তাকে জুঝতে হয়। হাত দুটো চোখের সামনে আড়াল হিসেবে রাখলেই আঙুলের ফাঁক ফোকর দিয়ে যেটুকু দৃশ্য দেখতে পেল তাতে বুকের রক্ত যেন আরেকবার হিম হয়ে আসে। দুহাতে স্টিয়ারিং ধরা তীব্র কাঠিন্য মুখটি চরম শান্ত চোখে ওর দিকেই চেয়ে আছে। চোখের পলকও যেন একটা মুহূর্তের জন্য পড়ছে না। দৃঢ় অবিচল ওই মুখটির সামনে এভাবে এই অবস্থায় পড়বে এজন্য কল্পনাও করতে পারেনি। বুকের ভিতরে উত্থাল করা ঝড়টা ঠোঁট মুচড়ে চোখের জলের সাথে টপ টপ পড়তে শুরু করেছে। মুখ ফুটে কিছু বলার প্রয়োজন বুঝি তার সামনে হলো না ফিহার। সারাদিন অসহ্য পরিশ্রমের ধকল শেষে এভাবে চোখের সামনে কোমল মুখটা দেখতে পাবে, এখনও এটা বিশ্বাস করতে পারছে না শাহিদ। স্টিয়ারিং ধরা হাত দুটোর উপর প্রবল আক্রোশ ঢেলে চোয়াল আরও শক্ত হয়ে উঠল। যদি আকস্মিকভাবে ব্রেকটা না কষাতো কি হতো? চোখের সামনে থেকে মৃদু মৃদু কাঁপতে থাকা হাত দুটো আস্তে আস্তে নিচে নামাতেই লাল বর্ণের চোখ দুটো দেখতে পায় শাহিদ। স্টিয়ারিং খামচানো আঙুলগুলো হালকা হয়ে তার বুকের ভিতরেও অসহ্য রকমের শুল বিধিয়ে দিচ্ছে। হাসিতে খিলখিল করা মুখ তার সামনে কান্না গিলে গিলে তাকিয়ে আছে। কেন এরকম অবস্থা? এই এই অসহ্যকর অবস্থাটা কেন সহ্য করতে পারছে না সে? রোবটের মতো স্থির চাহনি অটল রেখে টুট টুট শব্দে গাড়িটা আনলক করলো। শব্দটা শুনেই দু চোখ ভরা অশ্রুটা অবাধে ছেড়ে দিয়ে কাঁপতে থাকা হাতটা ডান দিকে ইঙ্গিত করলো ফিহা। বোঝালো রাস্তার ওপাশে থাকা একটু দূরেই স্থির বাস দুটোর দিকে। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ না করলেও দৈবগুণে কিছু অশুভ আসল ইঙ্গিত বুঝতে পেরে যায় শাহিদ। কোনো টু শব্দটি না করে সরাসরি রাস্তার ওপারে থাকা প্রথম বাসটির মধ্যে তল্লাশি চালায় সে। পুরো বাস খালি, কেউ নেই, ফকফকা শূন্য। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় বিন্দু বিন্দু রক্ত আর এক জায়গায় রক্তের আলতো ঘেঁষাটে খাওয়া অবস্থাটুকু ছাড়া তেমন কিছু আবিষ্কার করতে পারল না। যেই ছিল নিশ্চয়ই পালিয়েছে। সিটের নিচে এদিক ওদিক ছিটকে থাকা জুতো জোড়ো নিয়ে সে ফিহার সামনে এসে দাঁড়ালো। বাঁ হাতে জুতো জোড়া, অন্য হাতে ফিহার ডান কবজির খাবলে পিছু পিছু ওকে গাড়িতে এনে বসিয়ে দেয়। জুতার হিলে থাকা রক্তের আলমতটা বাঁচিয়ে রাখার জন্য জুতোটা ওকে পরতে দিল না। প্লাস্টিকের ব্যাগে ভরে সেটা গাড়ির পিছনে রেখে আসে। ড্রাইভিং সিটে ফিরে আসতেই হেডলাইটের আলো নিভিয়ে ভেতরকার আলোটা জ্বালিয়ে দেয় শাহিদ। আজ আর আপোষ করে না ওর প্রতি। কোলের দিকে দৃষ্টি ফেলে রাখা রমণীর মুখটা দুহাতে ধরে সরাসরি নিজের দিকে ঘুরিয়ে ফেলে। অশ্রুতে টলমল করা চোখ দুটোতে কোমলভাবে তাকিয়ে কণ্ঠস্বর নিচু করে বলল, বাসে কে ছিল? ছলছল অশ্রুতে চুপ করে তাকিয়ে ফিয়া মানুষটার কণ্ঠে নরম স্বভাবে ওরকম ঠান্ডা চোখের ঠান্ডা ভাবটুকু নির্বার হয়ে যায়। একটু আগের ভীতিকর পরিস্থিতিটা সামলে নিয়ে শুকনো গলাতে বলে ওঠে, চিনি না, অন্ধকারে মুখ দেখিনি। কোন কাপুরুষ পাশে উঠেছিল আর কেন আমার উপর? মাঝপথে কথাটা শ শব্দ করে থামিয়ে দিল শাহিদ। আতঙ্কের কোনো সীমায় পৌঁছালে আদরের এই মুখটা এভাবেও ঘেমে উঠতে পারে। তার দৃষ্টি এড়ালো না তার মুখের উপর লেপ্টে থাকা দু এক গাছি চুল একটা একটা করে সরিয়ে ওর প্রতি নরম হয়ে বলল, মানব দরিদ্রের সেবাটা বন্ধ করতে হবে নাবিলা। সবাই সব কিছুর জন্য যোগ্য নয়। আমি এখানে কাউন্টার করব না। কেন তুই রাতের বেলায় শুনশান বাসের ওখানে গিয়েছিস?
কিন্তু একা এই নির্জন দিকটাতে কেন আসার প্রয়োজন পড়লো সেটা জানতে চাইবো। প্রশ্নটা ছুড়ে দিয়ে সামনের ড্যাশবোর্ড থেকে ডান হাত বাড়িয়ে চারকোনা টিস্যু বক্সটা ওর কোলের মধ্যে রাখলো। খাবলে খাবলে একসঙ্গে 4-5টা টিস্যু নিয়ে মুখ পুছিয়ে দিলে ফিয়া চোখ নিচু করে বলল, আমি সাউন্ড বক্সের আওয়াজ বেশিক্ষণ সহ্য করতে পারিনি। এখানে এমন একটা শব্দহীন জায়গা নেই যেখানে একটু শান্তি মতো বসতে পারবো। গান বাজানো লোকগুলোকে বারবার রিকোয়েস্ট করলাম সাউন্ডটা কমিয়ে দিতে, ওরা শুনলো না। নির্লজ্জের মতো কথাগুলো কানেই নিল না। ওইদিকে সবাই খেতে বসে পড়েছে, এইদিকে আমি মাথা নিয়ে স্থির থাকতে পারছিলাম না। বাবাকে বলতাম, কিন্তু সে তখন মার পাশে খাচ্ছিল। চতুর্দিকে শব্দে তখন মনে হচ্ছিল মাথার ভিতরটা যেন ছিঁড়ে আসছে। তাই বাধ্য হয়ে বাসে এসেছিলাম। ভেবেছিলাম এখানে একটু বিশ্রাম নিব, শান্ত হয়ে বসবো। তাছাড়া আর কিছুক্ষণের মধ্যেই সবাই বাসে চলে আসবে, এইসব ভেবেই আমি বাসে উঠি। ওর বুদ্ধি বা কর্মকাণ্ড দেখে কোনো প্রশ্ন তুলল না জুনায়েদ সাঈদ, বরং তার রাগ হচ্ছিল লাবিব, ফাহাদ আর সুফিয়া খালার প্রতি। তাদের বারবার করে বলে যাওয়ার পরও যদি এমন একটা তামাশা ঘটে থাকে, তাহলে তাদের অবস্থা কোন পর্যায়ে জঘন্য করে ছাড়বে তারা বোধহয় নিজেরাও তা জানে না। খসখসে রুক্ষ পুরুষালী হাতে আবারও নিচু করে রাখা মুখটা তার দৃষ্টির সম্মুখে তুলে ধরে। ওষুধে ভেজা পাপড়িগুলো, চোখ ভর্তি করা ছলছলে জল, লাল টকটক করা নাকের ডগায় যেন তখনও ব্যথাতুর ছাপটা গেড়েছিল। কিন্তু কিসের ব্যথা? নাকের ওই লালচে ডগায় নরম আদর মাখিয়ে জিজ্ঞেস করতে মন চাইছে। আমি বুঝতে পারছি না কোথায় কি হয়েছে, কিন্তু অনুমান করতে পারছি কিছু একটা ঠিক নেই। বেজন্মাটা কোথায় আঘাত করেছে? মনে মনে কথাগুলো আউড়ে গেল ফিহা তার চুপটি দেখে একটুও ঘাবড়ালো না। যে না বলা ব্যথাটা মুখ বুজে শান্ত করে রেখেছে সেটা বলে দিয়ে এই মানুষটার অস্থির প্রবণ মুখটা দেখতে চাইছে না। মন চাইছে না এই মানুষটা সারাদিনের অমানসিক ধকল শেষে ওর ব্যাপারটা নিয়ে মুখ ভার করে থাকুক। কালকের মতো মাতকে ভরা ঠান্ডা ঠান্ডা চোখ দুটো দিয়ে অনিমেষ চোখে চেয়ে থাকুক। তার ভালো লাগা মন্দ লাগা নীরবেই বলুক, শুধু কালকের মতো হৃদয় ছোঁয়ানো দৃষ্টিতে থেমে যাক মন। কিন্তু সাঈদ ব্যগ্রভাবে ওর গাল দুটো আর একটু চেপে ধরলে তীক্ষ্ণ আর্তনাদে কেঁপে ওঠে ফিহা। চোখ মুখ খিচিয়ে খপ করে ধরে ফেলে সাঈদের বাগবজি। না চাইতেও বুঝিয়ে ফেলে সমস্যাটা বাঁকানে। কানের কাছে আঙুলের স্পর্শ লেগে চিনচিনে ব্যথা শুরু হয়েছে। সাঈদ পলকের ভিতরে দুহাত নামিয়ে ওখানকার সমস্ত চুল পিঠের পিছনে সরিয়ে ফেলে। স্পষ্ট দেখতে পায় ঝুমকোটা রক্তাক্ত এবং কান থেকে রক্ত চুয়ে চুয়ে আইভরি গোল্ড রঙের জামাটা কাঁধের কাছে লাল হয়ে আছে। অদৃশ্য চোখে মনে মনে পণ করেছিল ওই অজ্ঞাত শয়তানটার কান ছিঁড়ে এনে মুঠোর মধ্যে পুড়ে ফেলতে। টিস্যু বক্সের এক গাদা টিস্যু নিয়ে মাঝের ক্ষুদ্র দূরত্বটুকু নিজেই খুঁচিয়ে মৃদু সটতার সাথে বলল, নড়াচড়া করবি না, আমি এটা ঠিক করে দিচ্ছি। কয়েক মিনিট পুরোপুরি স্থির থাক, সামান্য একটু পেন হবে, ব্যাস। সেই যে চোখ দুটো খিচুনি দিয়ে বুঝে ফেলেছে তার খুলেনি ফিহা। শুধু ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারছে কাল রাতের চাইতেও বুঝি মানুষটার উপস্থিতি বড্ড সন্নিকটে। তর্জনী আঙ্গুলের ডগা দিয়ে কানের কাছ থেকে সবটুকু চুল সে সরিয়ে দিচ্ছে। কানে ছিদ্র পথে ঝুলে থাকা ঝুমকা হালকা একটু নড়াচড়া করতেই প্রবল ব্যথায় উহ করে আটকে উঠল ফিহা। চোখ দুটো আরও প্রবলভাবে কুকড়ে মৃদু স্বরে জানালো, ব্যথা পাচ্ছি, একটু আস্তে। বিড়বিড় করা স্বরটা দোকানে শুনতে পেয়ে আরও সতর্ক হলো সাঈদ। এরপরেই ঝুমকাটা টান দিয়ে খুলতেই তৎক্ষণাৎ টিস্যুটা কানের লতিতে চেপে ধরে। নিজেও বা হাতের উপর নখের তীক্ষ্ণ ব্যথাটা শান্ত মুখে হজম করছে। বুঝতে দেয়নি এক চুল ফিহাজে ভুলবশত শক্ত হাতটাকে খামচে ধরেছে। কিছুক্ষণ পর কামড়ে চাপা টিস্যুটা ছেড়ে দিলে ততক্ষণে রক্ত কিছুটা বন্ধ হয়ে আসে। এতক্ষণ দম আটকে রাখা ফিয়া একটু স্বস্তির হলে শীতের সাথে গায়ে দুর্বল স্বরে বলল, পানি খাবো। টিস্যুর ভেতরে রক্তমাখা ঝুমকোটা মুড়িয়ে এসির পাওয়ারটা বাড়িয়ে দিল।
এক পলক নিজের বাঁ হাতের উল্টো পিঠে হাসি হাসি চোখে মেলি নখের আঁচড়গুলো দেখতে পেল শাহিদ। আধ খাওয়া পানির বোতলটা ওর দিকে বাড়াতে গিয়েও অজানা এক কুণ্ঠায় তির্যকভাবে বলে উঠল, সরি, নট অ্যাভেলেবল। অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে বোতলটা জায়গা মতো রেখে দেয় শাহিদ। মাথাটা সিটের হেড রেস্টে রেখে নিভু নিভু চোখে ডানে তাকায় ফিহা। মাথার ব্যথাটা বড্ড ধিক ধিক করে বাড়ছে, আর অন্যদিকে গলাটা শুকনো। দু চোখেও দেখতে পাচ্ছে ড্যাশবোর্ডের ওদিকে একটা পানির বোতল। এক পলক সেই বোতলের দিকে দৃষ্টি বুলিয়ে এরপর চোখটা জাদরেল মুখের দিকে ফেলল। ওটা কি পানির বোতল না? ওটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? শান্ত মুখে কালো শার্টের স্লিপ দুটো ফটাফট কনুইয়ের ভাঁজ করে ব্যস্তভাবে গাড়িটা স্টার্ট দিল শাহিদ। তবু ফিহার উত্তরটা সে এই ফাঁকে দিল না। পাশে বসা রমণীকে অবশ্য এ কথা বলা যাবে না, ওটা তার আধ খাওয়া পানির বোতল। বোতলের মুখে ঠোঁট লাগিয়ে খেয়েছে সে চায় না ঘেন্না ঘেন্না একটা বিচ্ছিরি ভাব এই সুন্দর মুহূর্তটার ভেতর বাধা পড়ুক। বোতলটার আধ খাওয়া অবস্থা দেখে ফিয়ার নিগুড় ব্যাপারটা বুঝতে পারলো যেন, কিন্তু ছোট্ট একটা বিষয় এভাবে চেপে যাওয়ার ব্যাপারটা দেখে ভীষণ অস্বস্তির ভেতর পড়ল। এটা তো সরাসরি মুখ ফুটে বললেই হয়, দোনমনা করবার তো প্রয়োজন নেই। সে কি ভাবছে ফিয়া তার পানির বোতলটা দেখে ঘিনঘিনে ভাব দেখাবে? ওই খয়েরি রাঙা চোখ দুটো কি দেখতে কুৎসিত যে ফিয়া তার নরম স্পর্শটুকু ওরকম ঘিনঘিন করবে? বিদায়ের পালা চুকাতে চুকাতে রাত তখন 9টা। ভিডিও ম্যানদের ক্যামেরার দাপটে সবটুকু মুহূর্ত ধারণ করা হচ্ছে। কনে পক্ষের কান্নাকাটি এবং বিদায় দেওয়ার চিত্রটুকু দেখে চোখ সরালেন নিয়াজউদ্দিন। আল্লাহ ভাগ্য করে তার কপালে দুটি কন্যা সন্তান ভিক্ষা দিয়েছেন, কিন্তু প্রকৃতির নিষ্ঠুর নিয়মের কাছে এই ভিক্ষা দুটো অন্যের কাছে একদিন তুলে দিতে হবে। যদি পাত্র দুটো তার কন্যাতে যথাযথ সম্মান না দেয়, যদি কোনো প্রকার দুর্ব্যবহার করে, তখন টুকরো টুকরো হয়ে তার বাবা সুলভ মনটা মাথা নত হয়ে যাবে। পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ছোট বাটন ফোনটা বের করে সময়ের ছকটা দেখে নিলেন। 9:13। 5 থেকে আজকার দেওয়া অমন কম দামি ফোনের মডেল দেখে কেমন যেন একটু তুচ্ছ নজরে দেখলেন। শেষমেশ ব্যাপারটা হজম করতে না পেরে ক্ষুদ্র একটা খোঁচা হো হো হাসিতে দিয়ে বললেন, ভাই সাহেব দেখি খানদানি মডেলের ফোন ব্যবহার করতেছেন, তা ফোনটার দাম কত গো ভাই সাহেব? কোথা কানে টানে শোনা যায় না। নিয়াজউদ্দিন এক মুখ লজ্জায় বড় বিব্রতি হয়ে পড়েন, তবু ঠোঁটে স্বচ্ছ হাসি ফুটিয়ে সরল মনে বলেন, দাম বেশি না ভাই, কিন্তু তবু গরিবদের দিনকাল শক্করে চালানো যায়। আমি আবার স্মার্টফোন চালাতে পারি না, উল্টাপাল্টা টিপ মেরে কই না কই কি হয়ে যায়, বাদ দিয়েছি। নিয়াজউদ্দিনের কথায় হো হো করে হাসি দিয়ে ব্যাপারটা কৌতুকের পর্যায়ে নিয়ে যান তিনি। মনে মনে আজকার দেওয়ান কথা ও ব্যবহারে বিব্রত বোধ করলেও নিয়াজউদ্দিন তা সামাজিকতার খাতিরে প্রকাশ করতে পারলেন না। হাসি থামিয়ে আবারও আজকার দেওয়ান বলে ওঠেন, তা কথাটা ঠিকই বলেছেন ভাই সাহেব। বয়সের আগে যারা বুড়া হয় আর টাকার কাছে যারা পঙ্গু, তাদের জন্য এসব বড়লোকই মাল সামান ঠিক না। কম দামি জিনিসই ভালো, কম দামি পাত্র, কম দামি সেট, কম দামি পোশাক। বুঝেছেন না ব্যাপারটা? এই আমার আপনি দেখেন না ভাই সাহেব, গেল বছর 30 দিয়ে সেটটা কিনলাম, এখন শুনে সেটটা নাকি ভালো না পুরো না। পরে আমার ড্রাইভার বেটাকে দিয়ে দিছি, যা বেটা পুরন মাল দিয়ে ফুর্তি করগা। এর মধ্যে দ্বীপের বিয়েতে নানান রকম খরচ এসে পড়লো। পরে এবার আপনার মধ্যে কম দামি সেট নিলাম। দাম বেশি পড়ে নেই ভাই সাহেব, গরিব মানুষ বোঝেনি তো। 38 দিয়ে আপাতত এটা কিনলাম, পরে আল্লাহ দিলে ভাড়া দেখে একটা নিমু। যেখানে নিয়াজউদ্দিনের হাতের ফোন মাত্র 2300 টাকার, সেখানে তার সামনে একজন 38,000-এর ফোনকে মাত্র বলে বুক ফুলিয়ে যাচ্ছে। কবছর আগেও তার হাতে 12,000 টাকার কেনা চমৎকার একটি স্মার্টফোন ছিল, কিন্তু সেটা তিনি স্ত্রীর হাতে হাসি মুখে তুলে দিয়েছেন। বাসায় যে টিভি সেটটি ছিল, সেটার মাদারবোর্ড প্রায় অকেজো হয়ে গেছে।
টিভি নষ্ট। শহরের বুকে টিভি ছাড়া মুহূর্ত কাটানো এক প্রকার বিষাদগ্রস্ত অবস্থা। তা বুঝতে পেরেই নিয়াজউদ্দিন হাতের ফোনটা স্ত্রীর জন্য ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করে দেন। ফোন দেখে দেখে ফিমার মা নিজের সময় কাটান, সেলাই কাজ শেখেন, রান্নাবান্নার ভিডিও দেখেন। নিয়াজউদ্দিন মনে মনে সুখকর দৃশ্যগুলো স্মৃতিচারণ করতেই হঠাৎ সামনে বড় মেয়ে এসে হাজির হলো। কেমন একটা চোখ পাকানো দৃষ্টিতে সরাসরি অজগর দেওয়ানের মুখে ভাঙা কটা জবাব ছুড়ে পড়ল। আপনার পেছনেই ছিলাম, এই জন্যই কথাটা না বলে পারছি না। আপনার মুখটা পশ্চাপ্ত দেশের মতো এমন নোংরা কেন? মুখ দিয়ে ভালো কথা বের করতে পারেন না? যত সব দুর্গন্ধযুক্ত কথা বের করা ছাড়া একটাও তো ভালো কাজ করতে দেখিনি। আমার বাবাকে আলগা ফতোয়া না দিয়ে নিজের মেয়েকে বলবেন আরেক সুপুরুষের দিকে নজর না দিতে। তাছাড়া লজ্জা তো আপনার মেয়ের মধ্যে এমনিতেও নেই। লজ্জা লাগলে বলবেন আমাদের বাসার থেকে এক কলসি আমদানি দিয়ে যাব, কোনো টাকা লাগবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চরম অপমান করে ছাড়লো ফিমা। ও যে এক কাঠি বেশি অভদ্র সেটা ভালো করে বুঝিয়ে দিল। এইটুকু মেয়ের আস্পর্ধা দেখে অজগর দেওয়ান ভয়ানক ভাষায় কিছু বলতে যাবেন, তার আগেই পেছন থেকে ডাক পড়ল তারও নিয়াজউদ্দিনের। বাধ্য হয়ে সে মুখও যেতে হলেও গজরাতে থাকা চোখ দুটো ফিমার দিকে নিক্ষেপ করে রইলেন আজগর। নিয়াজউদ্দিন যদিও কখনো মেয়েদের গায়ে হাত তোলেননি, কিন্তু এরকম অশিষ্টতা দেখে চোখ গরম করে চরম কিছুই বলতে যাচ্ছিলেন, তবে বলার সুযোগ পেলেন না। ঘটনাক্রমে দুহাত ময়লা ঝাড়ার মতো ঝাড়তে ঝাড়তে ঠোঁটে শয়তানি হাসি ফুটল ফিমার। ছোট বোন ফিয়ার স্টাইলে পটাপট কথাগুলো শুনিয়ে দিয়ে পৌঁছেছে একটা আনন্দ হচ্ছে। বুড়ো ভীমরুল, আরো শোনাবি কথা? শোনা। মহাসড়কের ফাঁকা হুক দিয়ে সাই সাই গতিতে ছুটছে বাস। রাতের অন্ধকার মাখিয়ে গন্তব্যের পথে ছুটছে তারা। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টো বা 3টা বেজে যেতে পারে, কারণ একটু আগে জ্যামে বসে ঘন্টা নষ্ট হয়েছিল। আকাশের বুকে ঝলসানো রুটির মতো গমরঙা গোল চাঁদ উঠেছে। চাঁদের মায়া ভরা আলোতে চারধার স্নান করে দুটো ডাগর আখির কোটরে দৃষ্টিবদ্ধ সেটা, যার বাঁকানের লতিটা ফুলে লাল হয়ে আছে। কাঁধের কাছে সেফটিবিনের আঁচড়, গলার ওড়নাটা দিয়ে মাথাসহ সারা শরীর শীতের বাহানায় ঢেকে রেখেছে। ছোট্ট মনটার ভেতর ঘূর্ণিঝড়ের আসর। জানালার পর্দা একটু ফাঁক করে চলন্ত গাড়ির চলন্ত চাঁদের সাথে সাথে রূপকথার মতো অলিক রাজ্যে পাড়ি দিয়েছে ও। ভিতরে গুমড়ে গুমড়ে উঠছে কয়েক ঘন্টা আগের বিভৎস স্মৃতি, যে বিভৎসতার কথা একজন ব্যক্তি ছাড়া এখনো পর্যন্ত কাউকে মুখ ফুটে বলেনি। হয়তো এভাবে সহজ স্বরে বলাও যাবে না। এরকম ঘটনার কথা অবশ্যই মা বাবার নিকটাত্মীয় কাউকে জানানো উচিত, কিন্তু জানানোর মতো হিম্মত বা অতখানি আস্পর্ধা কি একটা মেয়ের বুকে সবসময় থাকে? থাকলেও সেটা মূল্যায়ন হয়? গলা টিপে রাখার মতো জবান করে দেওয়া ছাড়া বড়রা আর কি করতে পারে? এই ঘটনার কথা মাকে যদি সাহস করে বলতেও যায়, সেখানেও মা সরাসরি মুখের উপর তোপ লাগিয়ে বলবে, বাসের মতো গেলি কেন? আর জায়গা পাসনি? মাথা ব্যথা আমাদের হয় না? আর মানুষের হয় না? তোর বেলাতে এসব নাটক কোথা থেকে আসে? চোখ বুজে হতোদ্দাম নিঃশ্বাসটা ফিহা নীরবেই ছাড়ে। যার বিষ তারই ব্যথা, এটা হয়তো নিজের মাও বুঝবে না। খাবার টেবিলে বসার আগে মাকে একবার বলেছিল, মা, মাথা ব্যথায় টিকতে পারছি না আমি, চলো না আমরা বাড়ি যাই, সবাই থাকুক, তারা আস্তে ধীরে আসুক। এর পরের উত্তরটুকু মুখ ঝামটা দেওয়া আর নাকচ করার মতোই ছিল। সবাই যার যার সুযোগ সুবিধা পরিস্থিতি অবস্থা বিবেক বুদ্ধি অনুযায়ী স্থানে ঠিক। বিড়বিড় করে উদাসী মনে চাঁদের পানে নজরুলের বিখ্যাত লাইনটুকু বলে উঠল ফিয়া, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। চোখ বুজে ঠোঁট গোল করে ফোঁস করে দমটা ছাড়ল ফিয়া। আগামীকাল বৌভাত অনুষ্ঠান যেমনি হোক সে যাবে না, যুক্ত হবে না। কাল দিন পর এখান থেকে আজন্মের জন্য চলে যাবে। শুধু কালকের দিন, আর মাত্র 24 ঘন্টা।
কোলের মধ্যে থাকা পার্স ব্যাগটা মৃদু মৃদু শব্দে কাঁপছে। দ্রুত চেইন খুলে ভিতর থেকে মোবাইল ফোনটা বের করে আনলো। স্ক্রিনে উঠে আছে ছোট্ট নাম আননোন। চুপচাপ সেটা দেখতে দেখতে কলটা কেটে যাওয়ার আগ মুহূর্তে সেটা রিসিভ করে ডান কানে চাপলো। সেকেন্ডে দুপাশ থেকে অদ্ভুত নীরবতা বিরাজ করছে। কেউ যেন নিজের গুমর ভেঙে আগ বাড়িয়ে কথা বলতে রাজি নয়। শেষমেশ একই কলে একই সাথে প্রচণ্ড উৎকণ্ঠায় দুপাশ থেকে বলে উঠল। বাসটা থামাতে বলি। একজন বাসের সিটে বোকা বোকা কথায় লজ্জারণ মুখটা নিচু করে রেখেছে। অন্যজন তখন প্রিয় ব্ল্যাক মাম্বা ছুটিয়ে বাসের পিছু পিছু সুদক্ষ হাতে ড্রাইভ করে আসছে। দুজনের ভিতর তফাৎ শুধু এইটুকুই, তুমুল লজ্জার আবিরে লাল হয়ে আছে একজনের পান পাতা কোমল মুখ, আর ওই মুখটা মনের দর্পণে কল্পনা করছে চরম নিষ্ঠুর এই পুরুষ। আফ্রিকার সবচাইতে ভয়ঙ্কর বিপজ্জনক সাপ ব্ল্যাক মাম্বা। পৃথিবীর প্রথম বৃহত্তম সাপ কিংকোবরা বা শঙ্খচূড়ের পর দ্বিতীয় বৃহত্তম হিসেবে ব্ল্যাক মাম্বা স্থান পেয়েছে, যার একটা ছোবলে তৎক্ষণাৎ মৃত্যু নিশ্চিত, যা দ্রুতগামী বেগ ঘন্টায় 19.5 কিলোমিটার। সেই বিপজ্জনক সাপের নামানুসারে ক্যালিনান কালো গাড়িটা শোভা পেয়েছে, যেই গাড়ির ব্যাক সিটে এখন 3টে মাদারু ব্যক্তি নেশায় ঢুলো। গা থেকে কড়া মদের গন্ধ ভুর ভুর করে বের হচ্ছে। আর আশ্চর্যজনক ব্যাপার হলো প্রত্যেকের মুখ অক্ষত। তারা কেউ নাবিলা হক ফিয়ার ব্যাপারে কোনোভাবেই জড়িত না। থার্ড ব্যক্তি বা বাইরের কোনো ব্যক্তিদল এতে জড়িত থাকার সম্ভাবনা আছে। নাবিলাকে গাড়ি থেকে নামিয়ে সুফিয়ার কাছে বুঝিয়ে এসে তৎক্ষণাৎ দ্বীপের 3 বন্ধুকে খুঁজতে যায়। বলা বাহুল্য, আমেরিকার স্বনামধন্য কার্ডিওলজিস্ট তৌকির আহমেদ শিয়া, শিল্পপতি বাবার বকে যাওয়া সদ্য পদপ্রাপ্ত ডেপুটি ম্যানেজার হাসিব ইকবাল, মোটা অঙ্কের ঘুষ খাওয়া ব্যারিস্টার আফিদ খন্দকার, সবকটা বিদেশি মদের ঢেকুর তুলে কমিউনিটি সেন্টারের ছাদে বেহুশ ছিল। কমিউনিটি সেন্টারের দেখভালের জন্য একমাত্র যেই লোক, সেই ম্যানেজার লোকটাকে টাকার সুঘ্রাণে মুগ্ধ করে কেউ যেন ছাদে না আসে, কথাটার মতো ফলিয়ে ছাড়ে। আপাতত ম্যানেজার লোকটা চরম ভয়ে আল্লাহ আল্লাহ জেগে শুরু করে দিয়েছে, যেন উপর মালিকের কাছ থেকে চাকরি নটের খবর না আসে। ফাহাদ, লাবিব ও ওখানকার 2জন কেয়ারটেকারের সাহায্যে 3 মাতালকে গাড়িতে তুলেছে শাহিদ। এই অবস্থায় কেউ দেখে ফেললে বিশ্রী একটা বিপত্তি ঘটাক, তা সে চায় না। বর কনে উভয় পক্ষের সম্মানের চাইতে কনের সম্মানটাই আগে যাবে এখানে, কারণ এলাকাটা কনেদের স্থানীয়। সব দিক বিবেচনা করে সে নাবিলাকে নিজের গাড়িতে তুলে নিই। এখনও অবশ্য তোলার মতো অবস্থা ও সুযোগ দুটোই হাতে আছে, কিন্তু বাসের মধ্যে বরযাত্রী ছাড়া আরও যে কজন মানুষ উপস্থিত আছে তারা ব্যাপারটা স্বাভাবিক নজরে দেখবে না। তাছাড়া মদের উৎকট একটা গন্ধের ভেতর ও নিজেও বেশিক্ষণ সুস্থভাবে থাকতে পারবে কিনা সন্দেহ। তার চেয়ে বরং বাসেই থাক। বরযাত্রী সহ এক এক করে সবাই নেমে যেতে ফিয়া ইচ্ছে করে সবার শেষে নামলো। ওড়নাটা দিয়ে আর একটু ভালো করে মাথা, কাঁধ, শরীরের উপর অংশটা ঢেকে নিয়েছে। উদ্দেশ্য একটাই, আপাতত মা বাবা বা কেউ না দেখুক। ওদিকে সবাই নতুন বউকে ঘরে তোলার জন্য কি সব লোকজ নিয়ম মেনে এরপর নির্দেশ দিল আমিনার স্বামীকে। জামাই, দূরে দাঁড়ায় আসো কেন? এদিকে আসো, এদিকে। নতুন বউকে করে তুইলা তাড়াতাড়ি মহিলা মানুষের জ্ঞানজাম খতম করো। আর সহ্য হইতেছে না, কি যে নিয়ম নীতি শুরু করে দিয়েছে এরা। দীপের বাবা বিরক্ত স্বরে কথাগুলো বলে উঠলে রোকসানা কাদির মুখ ঝামটা দিয়ে বলে ওঠেন, কি সমস্যা আপনার? এগুলো মহিলা মানুষের জ্ঞানজাম। আপনারে কে বলছে? ও মা, আপনার ছেলেরে এটুকু বুঝান তো, এসব পালন না করলে অমঙ্গল হবে না বলেন? মাত্র নতুন নতুন কবুলটা পড়লো। দীপের থুত্তুরে বুড়ি দাদি লাঠিতে ভর দিয়ে কোমর কুজো করে বললেন, বৌমা, তুমি কামটা সাইরা লাও সাই, ওর কথা কান দাও কে? বুড়ো দাদির কথা শেষ হওয়ার আগে আমিনার স্বামী বুড়ি সামালে হে হে হাসিতে সামনে এসে দাঁড়ালো। অন্যদিকে বুকের কাছে 2 হাত ভাঁজ করে শটান গাড়িতে হেলান দিয়ে বুজরুকি তামাশা দেখছে শাহিদ। সুদীর্ঘ উচ্চতার দরুন দূরের সমস্ত কাহিনী তার নখদর্পণে স্পষ্ট।
বেচারি নববধূ কতটা অস্বস্তির ভিতরে শাড়ির আঁচল খামচে আছে সেটুকু দৃশ্য যেন দেখতেই পাচ্ছে না কেউ। এদিকে আফসানা কোলে তোলার মতো জঘন্য নিয়মটা দেখে অতীতে এক টুকরো ঘটনা অজান্তেই স্মরণ করছিলেন। এভাবে এক উদ্ভট নিয়ম মানতে গিয়ে প্রবেশপথে ঝামেলা করেছিলেন তিনি। নিজের গায়ে স্বামী ছাড়া অন্য কারো স্পর্শ করে ওঠার অবস্থা দেখে তাকে সে সময় শাশুড়ি সহ অন্যান্য বউরা ছি নজরে টিটকারি দিয়েছিল। কিন্তু আজ এই মুহূর্তে আবারও একই ইতিহাসে পুনরাবৃত্তি দেখে কিছু বলতে নেবেন তার আগে ছেলের এপর ওপর করা কঠিন দীপ্ত স্বরটা বিদ্ধ করে ছাড়ল। আলহামদুলিল্লাহ বলা বিয়েটার মধ্যে এক চিমটি নাউজুবিল্লাহ ঢুকাচ্ছে। লজ্জা থাকলে অন্যের বউকে খুলে তোলার কথা না। তীব্র দাপটে প্রতিটি কথা উচ্চ গলাতে শুনিয়েছিল জুনায়েদ সাঈদ, যেন উপস্থিত প্রত্যেকের কানে যেন শুলের মতো কথাগুলো বিধে। সঙ্গে সঙ্গে সব কয়টা বিমূঢ় দৃষ্টি পিছনের দিকে ঘুরে যেতেই গাড়িতে হেলান দেওয়া অবস্থায় সুদেহী যুবকটার দিকে নজর পড়ল তাদের। সেই ভঙ্গিতে যুবক আরও একবার উচ্চ বাক্যে প্রতিবাদ করে উঠল। কবুল বলার কাজটা যে করতে পেরেছে সে নিশ্চয়ই ফিজিক্যাল ডিসঅর্ডারের অটিস্টিক ব্যক্তি না, যার বউ তার কাছেই হিসেবটা বুঝিয়ে দেন। এসব নাটকপনা ডং ইসলামী শরীয়তের মধ্যে ঢোকাবেন না। শেষের কথাটা আপাত দৃষ্টিতে রোকসানা ও দ্বীপের বাবার জন্য বলা হয়েছে, কিন্তু রোকসানা বুজুর্গ মানুষের সামনে কি রেখে কি বলবে বুঝতে পারছেন না। ইতিমধ্যে ভিড় করা প্রতিবেশী মহিলাদের মাঝে কানাঘুষো শুরু হয়ে গেছে। কুণ্ঠায় নত হয়ে থাকা নববধূ এরকম একটা ঝামেলা থেকে ঘোমটার নিচে প্রায় কেঁদেই দিবে এরকম একটা অবস্থা। এতগুলো মানুষের সামনে আরও একবার নাক কাটা পড়ে আজকার আলী সম্মুখে ক্রুদ্ধ গলায় হুঙ্কার দিয়ে উঠলেন। বয়স যত হয় নাই বার তত বেরো না। তোমাকে কেউ বলো নাই নিজের আলগা জ্ঞানটা এখানে বিতরণ করতে আসো? যেটা জানো না ওইটা নিয়ে লাফালাফি দেখাও না কেন? হ্যাঁ, পাল্টা অপমান শূন্য কাঠিন্য মুখটি যেন আগের মতোই নির্লিপ্ত হয়ে আছে। আটশাট কালো শার্টের উপর তার বলিষ্ঠ হাত দুটো তখনও ভাঁজ করা, তখনও তার কৃষ্ণাভ চোখের স্থির মনে দুটো আজকার আলীকে পরিমাপ করে যাচ্ছে। কোথা থেকে অপমানটা করলে এই ভরা মজলিসে দর্পের কলসটা খসে যাবে। আফসানা ছেলের ওই চাহনি, ওই নীরবতার নিচে ঠান্ডা মাথায় দ্রুত চিন্তা করার কৌশল সম্বন্ধে জানেন। তাই তিনি অভদ্র ছেলের চূড়ান্ত অভদ্রতা দেখার জন্য প্রসন্ন ঠোঁটে অপেক্ষা করতে লাগলেন। আজকার আলী অসহ্য রাগে চিরবিরিয়ে প্রায় চেঁচিয়ে ওঠেন। কি হলো, কথা বলো না কেন? তোমার এখানে মুখ খোলার সাহস কে দিয়েছে? হ্যাঁ, নিজের খুব শিয়ানা ভাবো বাপু। আমার পূর্বপুরুষরা যুগ যুগ ধরে। কথা শেষ হবার আগেই ঠাস ঠাস তরি বাজিয়ে নিজের ঠোঁটের উপর তর্জনী বসালো সাহেব, সোজাসুজি অর্থ। জবান একদম বন্ধ, কথা না। যেই গাড়ির সাথে পিঠ হেলান দিয়ে এতক্ষণ সে দাঁড়িয়েছিল সেই গাড়ির ব্যাক সিটের দরজাটা আকস্মিকভাবে খুলে দেয় সে। খোলার সঙ্গে সঙ্গে ধপাস করে অচেতন হাসিব ইকবাল বিকায়দায় মাটিতে লুটিয়ে পড়ল। সেকেন্ডের ভিতর সেখানকার বাতাসে উৎকণ্ঠা গন্ধটা মিলেমিশে এমন অবস্থা হলো যে পিঠের নাড়ি ভুড়ি পেঁচিয়ে প্রচণ্ড বমি আসার মতো গা গোলাতে লাগলো। একমাত্র শাহিদ বাদে উপস্থিত সবাই সেখানে দ্রুত নাক চাপলো। কেউ ওড়না বা শাড়ির আঁচলে নাক চেপে ওয়াক ওয়াক করতে লাগলো। কেউ গন্ধটা নিতে না পেরে বাড়ির ভিতর ঢুকে পড়েছে। বাসের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকা পিয়া অন্যায় কষে নাক চেপে এতক্ষণে যেন সব প্রশ্নের উত্তর খুঁজে পেল। কেন গাড়ি থেকে নামিয়ে অন্যদিকে গিয়েছিল? কেন বাসটা থামানোর কথা বলেও থামায়নি? কেন মুখের উপর সুফিয়া খালাকে গাড়িতে কিছু মাল সামান রাখার জন্য বাধা দিয়েছিল? এই লোক পেটগুলোনো গন্ধের ভিতর কী করে গাড়ি চালিয়ে আসলো? বমি পায়নি? ফিয়ার এক সেকেন্ডও সহ্য করতে না পেরে তড়িঘড়ি করে ভিড় সামলে রুমের দিকে ছুটে যায়। এদিকে গাড়ি থেকে বাকি দুজনকে টেনে বের করে একইভাবে মাটিতে ফেলে দেয় শাহিদ। দুহাত ময়লা ঝাড়ার মতো ঝাড়তে ঝাড়তে চোখ কঠিন চোয়াল শক্ত করে বলল, আপনার ওই 2 নম্বরই অহংকারের চাইতে আমার গাড়ির বেলও আরও বেশি। তাহলে বুঝে নিন আপনার ওপর কতটুকু দয়া মায়া দেখে আমার গাড়িটা নোংরা পচা করলাম। মান সম্মানটা আমার যেত না, আপনার যেত। সেটা নিজের চানাচুর মেন্টালিটি দিয়ে হিসাব নিকেশ করে নেবেন দেওয়ান মশাই। মুখের উপর এক একটি বিষ মাখানো কথা ছুড়ে গাড়ির দরজাটা বন্ধ করলো শাহিদ। এবার পাকড়াও করলো আমিনার স্বামী বকর হোসেনকে। নাকে রুমাল চেপে ভদ্রলোক তখন চুটিয়ে ঘাম দিচ্ছিলেন। সেই ঘামে ভেজা তক্তকে চাঁদির চুলহীন মাথাটা লক্ষ্য করে শাহিদ গলা খাকারি দিয়ে বলল, শ্বশুরের টাকার গরমে মাথার চুল উঠে গেছে বকর সাহেব, লক্ষণ ভালো না।
নিজের বউ বাচ্চার প্রতি স্যাটিসফ্যাকশন না রেখে বাইরে মুখ দিলে সেটা আপনার শ্বশুরকে কাইন্ডলি জানাবেন। যত্ন করে আপনার ছাদির গরমটা নামিয়ে দেবে। কথাটা শুনে আজকাল আলী মর্ম উদ্ধার করতে না পারলেও আশু ভয়ে মুখ চুপসে গেল বকরের। টপ করে এক ফোঁটা নোনাবিন্দু কপালের ডান পাশ বেয়ে কানের কাছে গড়িয়ে গড়িয়ে পড়ল। অন্যদিকে দীপ তারা দেখে নিজেই নিজের বউকে কোলে নিয়ে বাড়িতে সীমানায় পার করে ঢুকেছে। জমায়েত মানুষের ভিতর সহসা ব্যাপারটা ঘোর কেটে গেল। শাহিদ নিঃশব্দে নিজের রুমে চলে যায়। এদিকে বকর নাক চাপা রুমালটা দিয়ে কপালের ঘামটুকু মুছেই নিতেই হঠাৎ স্ত্রী আমেনার দিকে চোখ মুখ স্থির হয়ে গেল। আমেনার স্বামীর দিকে সন্দিগ্ন চোখে ঠোঁট ফাঁক করে তাকিয়ে আছে, যেন বুঝতে চেষ্টা করছে তার স্বামী পরনারীতে আসক্ত নাকি। পিলপিল করে গোটা রাতটুকু পেরিয়ে গেছে, দু চোখে এক ফোঁটা ঘুমের জোগান পড়েনি। কতটা উৎকণ্ঠার ভেতর এক একটি সেকেন্ড, এক একটি মিনিট, কয়েক একটি হিংস্র ঘন্টা পার করেছে ফিমা। তা দেওয়ালে আটা চকচকে আয়নার ভেতর দেখতে পাচ্ছে। চোখের নিচে নির্ঘুম রাতে ডার্ক সার্কেলের চিহ্ন, মুখে লাবণ্য বলতে পুরোপুরি উজ্জ্বল ভাবটা নেই। নিচের শুষ্ক ঠোঁটটা কামড়াতে কামড়াতে ফাটা রোগের মতো হয়ে আছে। চুলের অবস্থা বড়ই কঠিন। সবে শোয়া থেকে উঠে ওয়াশরুমের বেসিনের সামনে হাত মুখ ধুতে এসেছিল, কিন্তু ট্যাবের ছড়ছড় পানিতে দু হাত মুঠো করে মুখে ধোয়ার নাম নেই। হঠাৎ ধপধপ করে দরজায় কড়াঘাত কষে তারা দেখালো ফিহা। এই আপু, তোমার কতক্ষণ লাগবে? বের হবে না? আমি মুখ ধোবো তো। সংবিত ফিরে পাওয়ার মতো মৃদু চমকে উঠে দ্রুত ট্যাপের পানিতে ঝপাস ঝপাস করে মুখ ধুয়ে নেয়। ডান হাত মুঠো করে পানি নিতেই মাথার তালুতে ঘষে নেয় আলতোভাবে। সকালের ঠান্ডা ঠান্ডা পানিটা বড্ড আরামদায়ক। দু চোখ বুঝে রাত জাগা ক্লান্তিটা গভীর নিঃশ্বাসে ছেড়ে দেয়ও। ভেতরটা একটু স্বস্তির বাতাস নরম হয়ে উঠলে অনেকক্ষণ পর প্রশান্তিময় উচ্ছ্বাসে শান্ত হলো মন। এবার কাজ করা যাক। ওয়াশরুমের দেওয়ালে ছোট তাকের মতো জায়গাটায় শ্যাম্পু, বডি ওয়াশ, অসংখ্য বোতলের কাছে ফোনটা রাখা। ভেজা হাতটা গেঞ্জিতে মুছে মোবাইলটা তুলে গভীর দম ছাড়তে ছাড়তে সব কিছু লগ ইন করে ঢুকলো। মেসেজের হোম পেজটা ফুটে উঠতেই সেখানে অসংখ্য নিউ মেসেজ এসে জমা হয়ে আছে। ঢোক গেলতে গেলতে বহু কষ্টে থরথর করে কাঁপতে থাকা আঙুলগুলো চট করে একটা জায়গায় ক্লিক করলো ফিমা। বুকের ভিতর দম আটকে রইল ততক্ষণ। অমনি সেকেন্ডের ভিতর মেসেজটির নিচে গোটা গোটা অক্ষরে ফুটে উঠল, ইউ ব্লক দিস অ্যাকাউন্ট, ক্যান নট মেসেজ এনিমোর। দুম করে আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দেয় ফিমা। হাঁপানি রোগীর মতো লম্বা লম্বা টানে দম ছাড়তেই ঠোঁটের উপর জমা ঘামটা হাতের উল্টো পিঠ মুছে নেয়। সে আর কোনোদিনও এই ভুল করবে না, কোনোদিনও না। বেঁচে থাকতে কখনো এই কাজে ঢুকবে না। সাবিরা হক ফিমা। আকাশের গা জুড়ে নীল শামিয়ানার বুকে থোকা থোকা তুলোর মতো মেঘ। মেঘের আচ্ছাদনে আজকের আবহাওয়া ভীষণ নির্মল ও শান্তির। রৌদ্রোজ্জ্বল সূর্যের তাপ অনেকাংশে কমে এসে ছাদের বুকটা ঠান্ডা করে রেখেছে। সেই ছাদের উপর খালি পায়ে পা ফেলে রেলিংয়ের উপর মোটকু কাচের বয়ামটা রাখছে ফিমা। বয়াম ভর্তি টুকরো টুকরো বড়ইয়ের আচার। সেই টক ঝাল আচারটা মুখে পুরে দুগাল ফুলিয়ে খাচ্ছে ও। পাশ থেকে হঠাৎ খুক খুক কাশির শব্দ হলে শান্তভাবে ডানে তাকিয়েছিল ও, কিন্তু তৎক্ষণাৎ দু হাত কেঁপে উঠে হাত থেকে বয়ামটা ছেড়েই দিল ফিহা। আকস্মিকভাবে পড়তে যাওয়া বয়ামটা চট করে দক্ষপূর্ণ ক্যাচে ধরে ফেলল জুনায়েদ সায়েদ। বয়াম ধরা অবস্থায় ওই ভঙ্গিতেই মুখ তুলে জাদরেল মেজাজে গলা তুলল, এই দোষটা কার? ফিয়া বেবাচাকা খেয়ে আমতা আমতা করে বলে, আপনার দোষ। সায়েদ ইচ্ছে ওরে ওকে জ্বালানোর জন্য গলাটা আরও উঁচু করে বলল, আমার দোষ? কণ্ঠের উদ্ধত অবস্থা দেখে আরও মিয়ে গেল ফিহা। আহাম্মকের মতো ডানে বামে মাথাটা দ্রুত নাড়িয়ে বলল, না না, আমার দোষ। কি বলতে যেয়ে কি বলেছে আল্লাহ মালুম। এভাবে ভূতের মতো পাশে এসে দাঁড়ালে ফিহা কথার খেইটাই হারিয়ে ফেলেছে। নিজের প্রতি নিজে বিরক্ত হয়ে বলল, এই বয়ামের দোষ। এখন আবার এই বয়ামের দোষ? আমাকে দেখে অমন চমকে উঠতে বলেছে কে? হ্যাঁ, আচারের বয়াম বলেছে? রাগে ক্ষোভে দুঃখে একবার ওই অসভ্য বয়ামটার দিকে তাকালো, আরেকবার দুঃখী দুঃখী দৃষ্টিতে কথার মারপেচ ফাঁসানো মহাদ্রুত লোকটার পানে তাকালো। এরপরে সরু সরু ভ্রু দুটো কঠিনভাবে কুঁচকে
খেদোক্তি করে বলল, দোষটা আপনারই। আপনি এমন ভূতের মতো চলাফেরা করেন কেন? পায়ে শব্দ করে আসতে পারেন না আপনি? লাকড়ি ঘরে ওরকম করে আসার জন্য সেদিন আমি কাঠগুলোর নিচে চাপা পড়তাম। সব আপনার দোষ। কিশোরীর স্বচ্ছ মেদুর মুখটার এক মুঠো রাগ লেপে বড় স্নিগ্ধ, বড় আকর্ষণীয় দেখাচ্ছে এখন। পবিত্র গোলাপ ফুলের হালকা গোলাপি রংটুকু তার ওই নরম মিষ্টি ওষ্ঠযুগলের মায়ায় অপরূপ হয়ে আটকে আছে। তেলে মাখামাখি ওই ওষ্ঠ সৌন্দর্য থেকে দৃষ্টি সরিয়ে কালকে সেই বাঁকানটার দিকে নজর বুলালো শাহিদ। কানের নরম লতিটা ভীষণ ফুলে রক্তিম ছাঁচে টসটস করছে জায়গাটা। নিশ্চয় প্রচণ্ড ব্যথা হয়ে আছে নরম লতিটুকু। ইচ্ছে করলো ওই জায়গাটুকু একটু একটু করে আঙ্গুলে ছুঁয়ে আলতো করে তার আদরটুকু চেপে দেয়। রুক্ষ আঙ্গুলগুলো চুলে ডুবিয়ে ওই কান ছুঁয়ে ছুঁয়ে বলল, ব্যথাটা বেশি হচ্ছে? কোথায় কতটুকু ছুঁয়ে দিলে এই ব্যথাটা আমার কাছে চলে আসবে? আমি চাই না সামান্যতম আচরও আমার সবচাইতে শুদ্ধ নারীটির গায়ে পড়ুক। চোখে রুদ্রতেজির ছাঁচটা আস্তে আস্তে কমে গিয়ে গম্ভীর চোখ দুটো কেমন নরম হয়ে গেছে, যেন মনের কিছু গোপনতম বাক্য সে বলতে চাইছে, কিন্তু অনভ্যাসের জন্য তার ঠোঁট দুটো নড়ছে না। ফিয়া কোচকানো ভ্রু দুটো স্বাভাবিক করে এবার যেন একটু প্রসন্ন সুরে শুধায়, ওভাবে কি দেখছেন? কানের অংশ থেকে দৃষ্টি সরিয়ে প্রশ্নকর্তীর দিকে তাকালো শাহিদ। বয়ামটা নিরাপদভাবে রেলিংয়ের উপর রাখতেই দুজনের মধ্যকার দূরত্ব কমিয়ে কাছাকাছি এসে বলল, যা দেখছি তা চোয়ার হক কি এখনও হয়েছে? হয়নি। ব্যাপারটা আপনিও বুঝতে পারছেন, ব্যাপারটা আমাকেও বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু লুকোচুরি ব্যাপারটা দুজনকে অস্থির করে দিচ্ছে। আবারও সেই অসহ্যকর আপনি বলা সম্বোধন। হেয়ালি হেয়ালি কথার ভেতর যেটুকু অনুভূতি বুঝিয়ে দিচ্ছে তাতে আবারও দেহের শিরাগুলো প্রচণ্ড ব্যগ্র হয়ে উঠল ওর। তেলেমাখা ঠোঁটটায় দাঁত বসে শান্ত রইল শাহিদ। আজ একটুও থামল না। চোখের চাহনি দিয়ে ওকে 3 গুণ কাঁপিয়ে ছেড়ে মৃদু অথচ দৃঢ় তেজে পড়ল, আমার মধ্যে প্রেম করার কোয়ালিটি নেই, যেটা আছে খুবই বাজে। হয়তো এই বাজে অবস্থার জন্য আমি নর্মাল কনভারসেশন চালাতে পারি না। স্বাভাবিক রসবোধ, হাসি, চলা, টেনে টেনে খেজুর আলাপ আমার মধ্যে পাবেন না নাবিলা। যেটা পাবেন সেটা একান্ত নিজের মনে, নিজের কাছে, নিজের ওই ছোট্ট বুকে জমা রেখে দেবেন। কথাটা বলেই মুখটা আর একটু সন্নিকটে আনলো শাহিদ। মনের একদম গহীন পর্যন্ত ছুঁয়ে যাওয়া কণ্ঠে আস্তে করে বলল, একদম গোপনতম আবেগ, যেটা একমাত্র আমার নামই রাখবেন। পারবেন তো? আরও কনফেস করা লাগবে? গলার কাছে কুণ্ডলি পাকানো নিঃশ্বাস আটকেই স্থির হয়ে রইল ফিহা। দাঁত দংশন করা ঠোঁটটা আরও কঠিনভাবে চেপে হঠাৎ দুম করে সেখান থেকে পালিয়ে গেল। ধপধপ করে সিঁড়ি ভেঙে দোতলার সেই রুমটার কাছে পৌঁছাতে আকস্মিক পা দুটো দরজার বাইরে থমকে গেল। হাসির ঝলকে উপচে পড়া চোখ দুটো বিষণ্ণ বিকেলের মতো ম্লান হয়ে গেছে। বাবার সামনে হাসি মুখে কথা বলা ব্যক্তিটি হঠাৎ দরজার দিকে তাকালে প্রচণ্ড ঘাবড়ে গেল ফিহা। নিজেকে লুকোনোর মতো পরিস্থিতি বা পালানোর মতো সুযোগ কোনোটাই নেই। ওই বিষণ্ণ ফ্যাকাশে মেয়েলি মুখটা দেখে কেমন রহস্য রহস্য হাসিতে বলল সেই ব্যক্তি, কেমন আছো ফিহা? কি খবর তোমার? সব ঠিকঠাক চলছে? অশনি ঝড়ের পূর্ব সংকেত কিনা জানা নেই নাবিলা হক ফিহার। চরম বাকরুদ্ধ হয়ে রইল সে। মুখে কোনো কথাই বলতে পারল না সেই মুহূর্তে। সেদিনে সে বৃষ্টি ভেজা সন্ধ্যায় চরম অপমানিত হয়ে আর কখনো মুখ দেখায়নি। তবে আজ কেন এ তল্লাটে এসেছে এই ব্যক্তি? অশনি ঝড়ের পূর্ব সংকেত কিনা জানা নেই নাবিলা হক ফিহার। বুকের ভিতরটা অস্থির হয়ে চরম বাকরুদ্ধ হয়ে আছে। মুখে কোনো কথাই বলতে পারল না সেই মুহূর্তে। সেদিনে সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার চরম অপমানিত হয়ে এই ব্যক্তি আর দ্বিতীয়বার মুখ দেখায়নি। তবে আজ কেন এ তল্লাটে এসেছে এই অদ্ভুত ব্যক্তি? ঠোঁটের আগায় ঝুলতে থাকা রহস্যময় হাসিটা তখনও যেইভাবে জিয়ে রেখে ফের প্রশ্ন করলো ইয়াসিন, খালামনির বাড়িতে কেমন কাটছে বললে না তো ফিহা? আসো, ভেতরে আসো, আমি মাত্র এসে পৌঁছালাম। কোনো প্রত্যুত্তর করল না ফিহা। চোখ দুটো ঘুরিয়ে বাবা নামক মানুষটার দিকে এক ছটাক বিস্ময় ঢেলে বলল, বাবা, তুমি কি জানতে আজ স্যার আসবেন? জানলে আমাকে বলনি কেন? মেয়ের চোখ মুখে বিস্ময়ের ঢেউ দেখে ভদ্রলোক ফিচেল হেসে প্রত্যুত্তর করলেন, না, আমিও তো জানতাম না ইয়াসিন আজ আসবে। ওর আসার কথা ছিল নাকি হলুদের দিন, কিন্তু কি একটা কাজে ব্যস্ত হয়ে শেষ পর্যন্ত আসাই হয়নি।
তাই আজ সময় পেয়ে বউ ভাতের দিন এসে পড়েছি। আচ্ছা, তোর মা কোথায় বলতে পারিস? বাবার কথা শুনে মনের অস্থিরতা কয়েক ডিগ্রি কমলেও ভিতরে ভিতরে স্বাভাবিক হতে পারেনি। মায়ের প্রসঙ্গ এসে পড়াতে গলা সাপ করে বলল, শৈলী আন্টিদের ওখানে গিয়েছে। আমি কি মাকে ডেকে আনবো? না থাক, অত বিশেষ প্রয়োজন নেই। সেখান থেকে ফিরলে বলবি আমার পাঞ্জাবিটা বের করে রাখতে, কাল দুপুরের দিকে বাস ধরতে হবে, এটাও বলে রাখিস। আসো ইয়াসিন। রুম থেকে সদ্য আগত ইয়াসিনকে নিয়ে বেরিয়ে গেলেন নিয়াজউদ্দিন। ভদ্রলোক জানেন না আফসানার ওখানে কী ধরনের চোস্ত ভাষাতে অপমানিত হয়েছে ইয়াসির মাহমুদ। ফিয়া রুমের দরজাটা চাপিয়ে দিতে শূন্য রুমের ভিতর অস্থির ভঙ্গিতে পায়চারি করতে শুরু করলো। ওর এখনও মনে আছে দীপ ভাই যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য গো ধরে বসেছিল, তখন দুলাল খালু আর রোকসানা খালামণি দূরত্বের জন্য একমাত্র ছেলেকে রাজশাহী পাঠাতে চাননি। এর মধ্যে ভাইয়ার সব বন্ধুরা তখন মেডিকেল লাইনে পড়ার জন্য তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছে। 3 মাসের জন্য সেখানকার একটি কোচিং সেন্টারে ভর্তির জেদ শুরু করলে বাধ্য হয়ে দুলাল খালু বাবার সাথে পরামর্শ করেন। সেই পরামর্শের মারফতেই বাবা তখন দূরসম্পর্কীয় আত্মীয়ের সাহায্যে ইয়াসিন স্যারের সাথে যোগাযোগ করিয়ে দেন। কেননা বাবার কাছে কিছুদিন আগে ইয়াসিন স্যারের সমস্যাটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপর দুজনে 3 মাসের সময় বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পাড়ি দিয়ে ফেলে। সেই সূত্রেই দীপ ভাই আর ইয়াসিন স্যারের মধ্যে সাদামাটা একটা সম্পর্ক শুরু হয়েছিল। যদিও সেই সম্পর্ক ক্যালেন্ডারের পাতা বদলানোর মতো আস্তে আস্তে ফিকে হতে থাকে এবং এক পর্যায়ে সেটা কমতে কমতে সম্পর্কে কিছুটা জং ধরে। ফিয়ার মনে হচ্ছে স্যার এখানে কিছু একটা ঝামেলা করার উদ্দেশ্যেই এসেছেন। ওর মেয়েলি ইন্দ্রিয় কোনোভাবে ব্যাপারটা সাধারণভাবে নিতে পারছে না। যদি বাবার কাছে সেই পড়তে পড়তে বাহুবন্ধনে আটকে পড়া দৃশ্যটুকু বলে দেয় তাহলে সত্যি অনর্থ হয়ে যাবে বাড়িতে। বিশ্বাস নাই ওই মহাদ্রুত লোকটা কেন সেদিন কফি মেটের বাহানায় রুমে থাকতে করার নির্দেশ দিয়েছিল, সেটাও একটু আধটু আজ করতে পেরেছে ও। এই জুনাইদ সাইদি নির্ঘাত রগে রগে ফোসকা ধরিয়ে স্যার বেটাকে অপমান করেছে। তবু যদি ফোসকা করিয়ে স্যার এখন এখানে এসে থাকেন তাহলে নিশ্চিত যে কঠিন একটা ঝামেলা ছাড়া ফিরে যাবেন না। কেউ কি অপমানের হিসাব এমনি এমনি ভুলে যায়? জীবনেও না। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে অস্থির চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লে হঠাৎ দরজায় ঠক ঠক করলো কেউ। চট করে পা দুটো থামিয়ে শব্দ উৎসের দিকে তাকালো ফিহা। দরজা ঠেলে উকিয়ে দিয়ে আছে ফাহাদ। মুখ জুড়ে হাস্যোজ্জ্বল ছায়া টেনে প্রসন্ন গলাতে বলল, ভেতরে আসবো ছোটু? মুখের ওপর থেকে চিন্তার প্রলেপটা আস্তে করে সরিয়ে প্রফুল্ল হাসিতে ফিরে আসলো ফিহা। সম্মতি জানিয়ে প্রাণখোলা হাসিতে বলে উঠল, কি কাণ্ড আল্লাহ! ভেতরে আসতে ওভাবে অনুমতি লাগবে? ফাহাদ ভাই চট করে এসে পড়ুন। দরজা ঠেলে হাসতে হাসতে ঢুকে পড়ল ফাহাদ। ডান হাতে তার নিত্যসঙ্গী মাঝারি সাইজের কালো চামড়ার একটি বিশেষ ব্যাগ, অন্য হাতে যত্ন করে ধরা কাপড়ের শপিং ব্যাগটি ওর দিকে বাড়িয়ে বেশ খুশি খুশি কণ্ঠে বলল, এবার অ্যাপ্রুভালটা দিয়ে দিও না বেলা। ফ্যাক্সিয়াল অতটা খারাপ না যতটা নিজেকে শো করে। নাও, তোমার জন্য পাঠানো হয়েছে, চেক দিয়ে বলো ঠিকঠাক আছে কিনা। এমন কথা সূক্ষ্ম মানেটা বুঝতে পারল না ফিহা। খ্যাকশিয়াল শব্দটা শুনে হাত থেকে চুপচাপ শপিং ব্যাগটা বুঝে নিল। দুখানা ভ্রু কুঞ্চন করে ব্যাগের ভিতর তাকাতেই তৎক্ষণাৎ সারা মুখ আকণ্ঠ লজ্জায় নিবুড়িবু হয়ে যায়। খ্যাকশিয়াল তো ওরই দেওয়া বিশ্রী একটি উপাধি ছিল, এটা কি করে ভুলে গেল? ব্যাগের ভিতরে সদ্য কেনা জুতোর বাক্স। বাক্সের সাইজ চার্টে যেই ছোট্ট সংখ্যাটা দেখা যাচ্ছে সেই সাইজটা খাপে খাপ ওর ওই জুতোর মাপ। এই ক্ষুদ্র মাপটুকুর বিষয়ে এতটা সূক্ষ্ম নিগুঢ় অবস্থা দেখে ফিহার বুকের ভিতরটা প্রচণ্ড রূপে কেঁপে উঠেছে। যদি জুতোর মতো তুচ্ছ একটা মাপ ওই চতুর দৃষ্টিতে ধরা পড়ে তাহলে সেদিনেই সেই ব্লাউজ, সেই ম্যাচিং করা পেটিকোট, দুহাতে লাল চুড়ি, সমস্ত কিছুই সর্বনাশ। 17 বছর ধরে একটু একটু করে গড়ে তোলা এই নারী প্রসাদের
সমস্ত তথ্যই কি তার জানা? অদ্ভুত শঙ্কা মিশ্রিত উৎকণ্ঠায় চুপচাপ জুতোর খাপে পা ঢুকাচ্ছিল ফিহা। কালো রঙের ফ্ল্যাট ছিল জুতোটা, একদম নির্ভুল খাপে আটকে গেল। বুঝতে আর বাকি রইল না কতটা গুরুত্বপূর্ণ নজিরে এক একটি বিষয়, এক একটি গতিবিধি, এক একটি সূক্ষ্ম অনুভূতির বুনন মানুষরা পর্যবেক্ষণ করে যাচ্ছে। ব্যাগের জিপটা ধরে বাদিক থেকে ডান দিক বরাবর টেনে আনতেই ফাহাদ পুরো ব্যাগটা খুলে ফেলল। ভাঁজ করা পৃষ্ঠার মতো ব্যাগটা দুই পার্টে খুলে যেতেই ব্যাগের গায়ে সারি সারি ডাক্তারি ইনস্ট্রুমেন্ট ছোট ছোট খাপে সেটে আছে। সেখান থেকে ছোট্ট একটা অ্যান্টিসেপটিক বোতল, সার্জিক্যাল কাঁচি, সার্জিক্যাল চিমটা, মলম ও এক পাতা ক্যাপসুল বের করে ঝটপট নিজের হাত দুটো স্যানিটাইজ করে নেয়। ফিয়াজের জুতোর দিকে চরম আশ্চর্যের জুলজুল চাহনিতে তাকিয়েছে, সেটা দেখতে পেয়ে ফাহাদও মিটিমিটি হাসিতে মজা পাচ্ছে। মনে মনে আওড়ালো, মাত্র তো শুরু না বেলা, আর খপ্পরে পড়েছ জানোই না। ফাহাদ চুপি চুপি ঠোঁট টিপে হাসতে থাকলে অতপর গলাটা জোরসে খাকারি দিয়ে শব্দ করলো। চমকে উঠে ফিহা জলদি জলদি জুতা খুলে বাক্সে ভরতে শুরু করলে তা দেখে ফাহাদ হাসতে হাসতে বলল, হ্যাক্সিয়ালের চয়েস কিন্তু খারাপ না, কি বলো না বেলা? পারফেক্ট হয়েছে না বলো? যাই হোক, আমি তোমার কানটা ক্লিন করতে আসলাম। ব্যথাটা কি আগে চাইতে কমেছে না বেড়েছে? খসমস শব্দে জুতোর বাক্সটা বন্ধ করে দাঁড়াতেই চটপট ওটা বিছানায় রেখে দিল। ডান হাতে একটা চেয়ার টেনে ফাহাদের সামনে বসতেই অপ্রস্তুত। লজ্জিত উৎকণ্ঠিত মনটা খোলসে ঢেকে বলল, ব্যথাটা একটু কমেছে ভাইয়া, পুরোপুরি এখনো কমেনি। ভুল করে যখন কানের ওইখানে হাত লাগে অসহ্য ব্যথায় আতাটা যেন খাঁচা ছাড়া হয়ে যায়। আপনি পানি লাগাতে নিষেধ করেছেন, কিন্তু আজ সকালে মুখ ধুতে গিয়ে পানিটা লেগে গেছে। এতে কোনো সমস্যা হবে ফাহাদ ভাই? ভদ্র একজন পেশেন্টের মতো গড়গড় করে সবটুকু অবস্থা বলে দিল ফিহা। ফাহাদের হাতে তখন স্যাভলন মাখানো তুলো, আর সেই তুলোটা জীবাণুমুক্ত চিমটার মুখে পেশাদার ডাক্তারের মতো আটকে নিচ্ছে। এক পলক কিশোরী চপল মুখটার দিকে তাকিয়ে হাসি এঁটে বলল, তোমার ইনজুরি সারার দায়িত্ব ইফতিখার ফাঁদ নিয়েছে। কিভাবে আন্দাজ করছো সমস্যা হবে? নিশ্চিত থাকো। হাসি দিয়ে কথাটা বলে দিলেও মনে মনে চিন্তিত সুরে নিজেকেই বলল ফাহাদ, তোমার যদি 19-20 কিছু হয় গো না বেলা, আমার উপর দিয়ে আইলার পূর্ববংশ ধেয়ে যাবে। তাড়াতাড়ি সুস্থ হও তুমি। গতকাল রাতে ফিয়া জেনেছে ফাহাদ একজন অভিজ্ঞ শ্রেণীর ডাক্তার। মেডিকেল ডিগ্রিধারী পেশাদার মানুষটা কতটা সুচারু রূপে পেশেন্টের ক্ষত সারাতে কর্তব্যনিষ্ঠ এবং পেশেন্টের যেন এতটুকু পরিমাণ জুলুম না হোক সেদিকে কতটা সচল দৃষ্টি রেখে চলে তার সবটুকুই চাক্ষুষ দেখেছে ও। অথচ এতগুলো দিন পার হয়ে গেল কেন জানি প্রাণ প্রফুল্লকর মুখটার নিচে আসল কর্মটা বোঝাই যায়নি। মনে মনে এখন প্রশ্ন জাগছে, যদি কাল রাতে ও আহত না হতো তাহলে কি ফাহাদ ভাইয়ার এই পরিচয়টা আদৌ জানা যেত? কানের ছিদ্রসহ জায়গাটা টমেটোর মতো রক্তিম হয়ে ফুলেছে। আরও একবার জায়গাটা মুছে দিয়ে সামান্য এক বিন্দু মলম চিপটির তুলো দিয়ে ওই জায়গায় মাখিয়ে দিল। অতি সন্তর্পণে নিজের পেশাদারিত্বের প্রমাণ দিতেই ওর হাতে একটা ক্যাপসুল গুজে বলল, ক্ষতটা শুকিয়ে আসবে না বেলা, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? তুমি এই ক্যাপসুলটা এখন খেয়ে নাও, আমি ঠিক রাতের দিকে আর একটা ক্যাপসুল দিয়ে যাব। ঠিক আছে। শুকনো মুখে উত্তরটা জানিয়ে দিলেও ফিয়ার মনে তখন প্রশ্নের ঝড় উঠেছে। একটার পর একটা ঘোর কুয়াশার পর্দা কেমন আস্তে আস্তে খসে পড়ছে না? আচ্ছা, ওনারা সবাই এমন লুকোচুরি করে কেন? এত বড় একটা পজিশনে থাকা সত্ত্বেও বিন্দু মাত্র অহং নেই। কি স্বচ্ছ সরল ব্যবহার। 5 বন্ধুর এই ছোট্ট দলটা সবার থেকে একটু আলাদা না? কেমন যেন সহজ সরল একটা মন নিয়ে একজন আরেকজনের প্রতি সদয় থাকে। বিছানা থেকে তল্পিতল্পা গুছিয়ে ফাহাদ যেই দরজার দিকে যেতে নেবে ঠিক তখনই ফিয়া পিছন থেকে তড়িৎ গতিতে ডেকে উঠল, ফাহাদ ভাই দাঁড়াবেন, একটা কথা ছিল। আর 2 পা ফেলতেই দরজার সামনে পৌঁছে যেত ফাহাদ, কিন্তু পেছন থেকে ডাক শুনে অমনি মুখ ঘুরিয়ে জবাব দিল, হ্যাঁ বলো না বেলা। প্রশ্নগুলো এক এক করে সাজিয়ে ফিয়া ছোট্ট করে দম নিল।
গলাটা ভিজিয়ে প্রস্তুত হয়ে বলল, প্রশ্নটা করা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি করব। আমি বেশিক্ষণ প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করতে পারি না, ধৈর্য কম আছে। আপনার বন্ধু আমার জুতোগুলো নিয়ে কি করেছে জানতে পারি? প্লিজ উত্তরটা দিয়ে যাবেন। বুঝতেই পারছেন আমি যার কাছে প্রশ্নটা করব তিনি আপনার মতো স্বাভাবিক নন, স্বাভাবিক সুরে কথা বলেন না। বিশেষ ট্রেনিংপ্রাপ্ত ডাক্তার ইফতিকার ফাহাদ এক পেশে হাসি দিল। কথাটার মানে সে বুঝেছে, এও বুঝেছে সামনে তার প্রাণপ্রিয় বন্ধুর কপালে শনি আছে। ঘোর শনিটা কিভাবে কাটাবে জানা নেই, তবে সরাসরি তার বন্ধুকে অস্বাভাবিক বলে আখ্যা দেওয়াতে ফাহাদ উপরের ঠোঁটটি নিচের ঠোঁটে চেপে কিছুক্ষণ ভেবে বলল, প্রথমত তুমি ব্যাপারটা ভুল ভাবছো যে তোমার জুতোগুলো নিয়ে সাইদে কিছু একটা করবে। আসলে ব্যাপারটা তা না, ওগুলো আমার ইন্টারাকশনে একটা ল্যাবে পাঠানো হয়েছে। তুমি যে কাল হিল দিয়ে জব্বর আঘাতটা করেছো, এতে ওই হিলে ব্লাড স্যাম্পেল লেগে আছে। আন্দাজ করা যাচ্ছে ব্লাড স্যাম্পেলটা কোনো না কোনো সূত্র ধরিয়ে দেবে। বুঝতে পেরেছো আমার কথা? কথাটা শুনে মনঃপুত হলো না ফিহার। আবারও খচখচ মনটা প্রশ্নবিদ্ধ করতে চাইলে তার আগেই ফাহাদের দ্বিতীয় জবাবটা ছুড়ে আসলো। দ্বিতীয়ত, তোমার ওপর হামলাটা আমার কাছে সাদামাটা লাগছে না, এটা পুলিশি কেস। কিন্তু সত্য এটাই, পুলিশের কাছে কোনো ফায়দা হবে না। কেন হবে না এটা আর ভেঙে বললাম না। দেশে এই সিস্টেমের ওপর ভরসা কম। উল্টো ব্যাপারটা জানাজানি হয়ে গেলে সেটা ডেঞ্জারাস লেভেলে যেতে পারে। এই ব্যাপারটা নিজেও সারা রাত ভেবে দেখেছে ফিহা, তাই সিদ্ধান্ত নিয়েছে একমাত্র ফিমা আপু ছাড়া বাবা মা কাউকে এটা জানাবে না। যত দ্রুত সম্ভব আপুকে এটা জানিয়ে রাখতে হবে। একটু থেমে এবার শেষ কথাটা উচ্চারণ করে উঠল ফাহাদ। তৃতীয় এবং লাস্ট কথা, ও অস্বাভাবিক না, স্বাভাবিকই। শুধু আশেপাশের মানুষ ওর মতো ভাবতে পারে না। যে কথাটা তুমি আমি ফরফর করে বলে দিতে পারি, ওটা বলার আগে ও 100 বার চিন্তা করে, বলবেই কি বলবে না, মূল্যায়ন হবেই কি হবে না। এই ধরনের যুদ্ধ চলে। এমন মেন্টালিটি নিয়ে যারা বড় হয় না বিলা, তাদের মধ্যে জড়তার ধাক্কাটা খুব বেশি। যখন দেখবে তোমার আপন মানুষরাই চরম অবহেলা করে ছেড়ে দিচ্ছে, তখন মনে হবে তুমি কতটা অযোগ্য। তুমি এখনও বেশ ছোট, তাই বেশি কথা বললাম না। জাস্ট এটাই বলবো, ফলের স্বাদটা পেতে হলে ফলের খোলস ছাড়াতে হয়। মানুষের মন বুঝতে চাইলে হৃদয়ের নির্মোচন ঘটাতে হয়। ঠোঁটে প্রসন্ন হাসির আভাস ফুটিয়ে রুম থেকে বেরিয়ে গেল ফাহাদ। শেষের শব্দগুলো নূপুরের ঝুনঝুন আওয়াজের মতো কোথায় যেন সুর তুলেছে। এক নাগাড়ে কানে তাক লাগানোর মতো সুর শব্দ, থামছে না, থামলো না। ফিয়া অন্যমনস্ক হয়ে শূন্য দরজার পানে সেভাবেই দাঁড়িয়ে রইল। কথাগুলো আদৌ বুঝতে পারল কিনা বোঝা গেল না।